75 বছর বয়সেও কিভাবে সর্বদা অ্যাক্টিভ থাকা যায়, ফ্রেন্ডলি থাকা যায়, হাসি খুশি থাকা যায়, দৌড়ানো যায় এবং রোগ ঝঞ্ঝা ভুলে নীরব হৃদয় নিয়ে মানুষের সাথে মেলামেশা করা যায়, তার নিদর্শনই তুলে ধরবো আজকে আপনাদের কাছে। আলাপ করিয়ে দেব সেই হিরোর সাথে। আজকে আমরা চলে এসেছি শিবাজিদার কাছে। শিবাজি দাশগুপ্ত এক সময়কার অভিনেতা, মডেল, আর বর্তমানে উনি করছেন ফুড ব্লগিং। হ্যাঁ, আজকে ইনি হচ্ছেন আমাদের সেই 75 বছরের হিরো। শিবাজিদা নমস্কার, তোমাকে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে স্বাগত। তোমাকে নমস্কার জানাই। আজকে আমরা শিবাজিদার মুখ থেকে শুনবো শিবাজিদার হিরো হয়ে ওঠার কাহিনী। তোমার প্রথম কর্মজীবন, মানে তুমি কি প্রফেশনে ছিলে, কি করতে, শুরুয়াতটা কিভাবে, সেটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো। আমি 1976 সালে আমি আমার কর্মজীবন শুরু করি, তাও আবার সেটা জামশেদপুরে। কলকাতায় আমার ফার্স্ট পোস্টিং হয়নি, আমার জামশেদপুরে ফার্স্ট পোস্টিং হয়। ওখানে আমি চাকরিতে আমি একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে ছিলাম। একটা প্রভিশনারি পিরিয়ড যেমন সব সরকারি অফিসেই থাকে, আমারও একটা ছিল। সেই ফেজটা একটু স্ট্রাগল করতে হয়েছে একা আর কি। তো তারপর আস্তে আস্তে আমি কনফার্ম হই, আমার স্যালারি বাড়ে, আর একটু সচ্ছলতা আসে আমার জীবনে আর কি। শিবাজিদা, আহ, একদম একটা নিপাট সাদামাটা জীবন, একটা গভর্নমেন্ট এমপ্লয়ি। সেই জায়গা থেকে হঠাৎ করে তুমি কি করে এরকম টার্ন করলে, মানে সেই জার্নিটা বা সেই হিস্ট্রিটা যদি তুমি আমাকে শোনাও, মানে আমার দর্শকদের যদি বলো। হ্যাঁ, আমার কাছে এটা এখনো একটা ধাঁধার মতন রয়ে গেল যে আমি করতাম সরকারি চাকরি, তারপরে হঠাৎ আমার প্রফেশনটা সাডেনলি চেঞ্জ হলো। সেটা পিছনে গল্পটা হচ্ছে যে আমি এরকম বোধহয় 86-এ আমি এতে গড়িয়াহাটে দাঁড়িয়েছিলাম। তো তখন আমার জানাশোনা পিকলু বলে সিরিয়াল করে কৌশিক ভট্টাচার্য, তো কৌশিক আমাকে ডাকে শিবাজিদা বলে। তারপর আমি যাই, বললো যে এক ভদ্রলোক বসে আছেন বাইকে, উনি বিজ্ঞাপনের কাজ টাজ করেন, তো ওনার তোমার সঙ্গে একটু কথা বলবো। আমি আবার কি বলবো, পিকলুকে বললাম। পিকলু বললো ডাকছেন যখন ভদ্রলোক, একবার তুমি গিয়ে চয়েদা কথা বলো ফর মাই সেক। তারপর আমি যাই, ছেলেটির নাম হচ্ছে অরিন্দম চক্রবর্তী, বাইকের উপরে বসেছিল। তো উনি বললেন যে আপনার লুকটা তো খুব ভালো। তো তাতে আমি বললাম যে না, লুকটা ভালো ঠিক আছে, কিন্তু আমি তো কি করেন, আমি বললাম এটা সার্ভিস করি। তো বলে যে আপনি কি কালকে ফ্রি আছেন, কারণ আমি এই ধরনের মডেলিং শ্যুট করি, স্টিল স্টিল একটা বেশি করি, তো কালকে একটা শ্যুট আছে, আপনাকে কি ছবি আছে? না, আমার তো ছবির প্রয়োজন পড়ে না আর কি, চাকরিতে ঢোকার সময় যা করেছিলাম আর কি। তখন ও বলল যে না, আপনি একটা ছবি তুলুন, বাড়িতে গিয়ে ছবি তুলে আমাকে পাঠান, বাট আমি আপনাকে কনফার্ম করছি যে আপনি সিলেক্টেড, আপনি কাল কাজ করবেন আমার সাথে। সেই আমার বিজ্ঞাপন জগতে যাত্রা শুরু। একটা বড় হোর্ডিং ছিল, অনেকগুলো শট নিয়েছিল, তারপরে চতুর্দিকে হোর্ডিংয়ে সব বেরিয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে তারপরে পরে আমায় সানন্দা ডাকে, সানন্দায় আমি শ্যুট করি, সানন্দায় টানা 7-8 বছর করি। তারপর অনেক ম্যাগাজিন শ্যুট করি, ক্যালেন্ডার শ্যুট করি। তখন আমার ওই দিকে আমি শিফট করে যাই আর কি। তাহলে কর্মরত অবস্থায়, মানে চাকরি জীবনে তুমি বিজ্ঞাপন জগতে পদার্পণ করলে এবং একটার পর একটা কাজ তুমি করছিলে এবং সেটা তোমার নো ডাউট ভীষণ ভালোও লাগছিল। তারপরে কি হলো? তারপরে যেটা হলো, ইন বিটুইন আমাকে মুভি থেকে ডেকে পাঠালো একজন কোঅর্ডিনেটর। আমার ফোন করলো, বোধহয় আমার ছবি দেখেছিল। আমি ম্যাগাজিন শ্যুটও করতাম, নিউজ পেপারও শ্যুট করতাম। তারপর আমাকে ডেকে পাঠালো একজন কোঅর্ডিনেটর থ্রুতে, যে ওই একটা বোম্বাদার সিনেমা হচ্ছে, 2 দিনের কাজ আছে, আপনি কি করবেন, তাহলে আসুন। তা আমি ওকে জিজ্ঞেস করলাম ক্যারেক্টারটা কি। তো বললো যে বইটার নাম হচ্ছে ক্লার্ক, তো বোম্বাদা হয়েছে ক্লার্ক ওখানে।
তো আমি ওনার কলিগ হিসেবে ওই অফিসের সিনারিওটা তুলবে, আর একটা স্লোগান টোগান চলছে, একটা স্ট্রাইক চলছে, আমায় গিয়ে দাঁড়াতে হবে ওখানে, বোম্বাও যাবে, বোমাদাও যাবে, আমিও যাব আর কি। এইরকম ভাবে আমার সিনেমাটা শুরু হলো। তারপর আমি এর ঋতুপর্ণ ঘোষের সাথেও সিনেমা করেছি, দুই জায়গায় শুট হয়েছিল, একটা নর্থের দিকে একটা বাড়িতে, আর সেই একটা সিনেমার নাম? সিনেমার নামটা রবি ঠাকুরের সিনেমার নামটা এক্ষুনি, এত বছরের পুরনো তো আমার ঠিক মনে পড়ছে না, খুব খুব যাই হোক, তারপর বিখ্যাত একটা উপন্যাস আর কি। তো সেটা উনি আমাকে, আমার মনে আছে ওনার সাথে ইন্টারাকশনটা কিরকম হয়েছিল। আমি প্রথম যাই, দেখি উনি বসে আছেন, সবার সাথে কথা টথা বলছেন। তো আমাকে যে কোঅর্ডিনেটর ভদ্রলোক ছিলেন উনি আলাপ করিয়ে দিলেন, বলেন ওনাকে নিয়ে যাও মেকআপ রুমে, ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরাও, একটু জমিদারের একটা ক্যারেক্টার ছিল। তো আমি গেলাম, ওর সাথে গিয়ে মেকআপ করে আমায় নিয়ে এলো, আবার বললো না পারফেক্ট আছে, আমি এক্ষুনি ফ্লোরে যাচ্ছি, আপনি চলুন, আপনার সাথে আমার শোটা আমি বুঝিয়ে দেবো। এক ভদ্রমহিলা শুয়েছিলেন নৌকা ডুবি, যতদূর আমার মনে পড়ছে মুভিটার নাম ছিল নৌকা ডুবি। তো এক ভদ্রমহিলা শুয়ে আছেন, আমি ঘরে এন্ট্রি নেবো, নিয়ে ভদ্রমহিলা কেমন আছে ওই কথাটা জিজ্ঞেস করব। তো ওইটা করতে আমি বুঝতে পারছেন, একে এত বড় একজন স্বনামধন্য ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষ, আর তারপর আমি প্রথম মুভি করছি, আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই। তা আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, সেটা উনি বুঝতে পেরেছিলেন মনিটরে। উনি উঠে এলেন, উঠে এসে বললেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্টেপিংটা কিরকম, ঘরে এন্ট্রিটা কিভাবে নেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। উনি পায়ে পায়ে এসে আমাকে দেখিয়ে দিলেন। তারপরে যতদূর আমার মনে পড়ে একবারই টেক হয়ে গিয়েছিল, আমি কাজটা করেছিলাম। ঋতুপর্ণ ঘোষের ছবিতে আমারও একবার অফার এসেছিল, কিন্তু তখন মেগা সিরিয়াল করতাম, আর অত বুঝতেও পারিনি। ছোট ছিলাম তখন, মানে ছোট বলতে এই ফিল্ম জগতের অভিজ্ঞতা একেবারেই নতুন ছিল। তা ওইসব মানে ওই ধরনের স্বনামধন্য পরিচালকের সাথে কাজ করা সত্যি ভাগ্যের ব্যাপার। সেই হিসাবে শিবাজিদা তুমি সত্যিই খুব ভাগ্যবান। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফুড ব্লগিং সম্পর্কিত কোনো কিছুতে তুমি ভীষণ পরিমাণে অ্যাক্টিভ। ওই বিজ্ঞাপন জগৎ, সিনেমা জগৎ থেকে তুমি হঠাৎ করে এখানে এলে কি করে? আর তোমার কর্মজীবনের অবসরের পরে কি তোমার এরকম একটা প্ল্যান মাথায় এলো? এটা ডিটেলস আমিও জানতে চাই, শিল্পী ক্রিয়েশনস এর দর্শকরা জানতে চাই। এটা কি করে শুরু হলো আমি বলি, তাহলে পিছনে যে গল্পটা, সেটা হচ্ছে অভিরূপ বলে একজন আমার এক ভাই কাম বন্ধু আছে। ও আমাকে বলল যে চলো তুমি এখন তো ফ্রি আছো, খুব একটা কাজ করছো না ইন্ডাস্ট্রিতে, তাহলে চলো আমরা সবাই ইউটিউবে এখন ফুড ব্লগিং করছে, তোমাকে নেয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বয়স্ক লোকেরা সাধারণত এই ফুড ব্লগিং এ যায় না, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে থাকে, তো নর্মালি আমাদের ইয়াং এজরা যায়, তোমাকে যদি আমি রাখতে পারি তাহলে লোকের অ্যাটেনশনটা অনেক বেশি আসবে আমাদের এই চ্যানেলটাতে। বাহ! তো সেই জন্য আমি ওদের কথা মতো, তারপরে আমারও একটু ইচ্ছে ছিল যে দেখি একটা নতুন জিনিস কিভাবে করা যায়, তারপরে আমি শুরু করি ফুড ব্লগিংটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো ফাটাফাটি আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ফুডি দাদু অ্যান্ড কোম্পানির নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে যে জায়গাটা এসেছি সেখানে খুব সস্তায় বাফে পাওয়া যায়। শিবাজিদা, তোমার কাছে দুটো ব্রাউনি কেন? বেশ ইন্টারেস্টিং নিউ কনসেপ্ট, যে একজন এজেড লোক এলে বেশ ভালো হবে। রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্টে যাই, ওনাদের সাথে কথা বলি, কিছু কিছু জায়গায় আমরা কোলাবোরেশনে যাই, কিছু ডিসকাউন্ট দেয় ওরা, আবার কিছু কিছু জায়গায় আমরা এমনি স্ট্রেট যাই, গিয়ে শুট করি। সত্যি মানে তোমার জার্নিটা ভীষণ সুন্দর, মানে এক একটা ধাপ থেকে এক একটা ধাপে যাওয়া, এভাবে মুভ করা রিয়েলি ইন্টারেস্টিং, আর খুব ভালো একটা সুন্দর জিনিস। কিন্তু মেন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে শিবাজিদা এখন ৭৫ বছর বয়স, যদিও এই গ্ল্যামারাস পার্সনকে দেখে মনে হয় না যে উনি ৭৫ বছর বয়স। তো যাই হোক, এই বয়সেও উনি এত সুন্দর কিভাবে থাকেন? আমার এটাই
জানার তোমার থেকে যে তুমি এই বয়সেও এত এনার্জেটিক, এত সাবলীল, সুন্দরভাবে সবকিছুর মধ্যে ইনভলভ, এত ফ্রেন্ডলি, এত জলি, মানে বয়সটাকে জাস্ট তুড়ি মেরে তুমি যে এত সুন্দর কর্মজগতে বিচরণ করছো, এইটা শুধু আমি নয়, এই রহস্যটা আমি এবং শিল্পী ক্রিয়েশনস এর সমস্ত দর্শক শুনতে চাই। হ্যাঁ, ভালো, এর প্রশ্নটা খুব ভালো করেছো তুমি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম থেকেই খুব হাসি খুশি, মানে আমার আহ, আগের লাইফ, চাকরি জীবনটা পুরো, তারপর রিটায়ার করার পরে আমি খুব খুশিতে থাকি, নিজেকে চেষ্টা করি যতটা আমোদ আহ্লাদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে থেকে লাইফটা এনজয় করার। আর তাছাড়া আমার বন্ধুরা বলে দিয়েছিল যে রিটায়ার করে তুই বসে যাস না, তাহলে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন এসে যাবে, শারীরিক মানসিক। তো ওইটা আমার মাথায় ছিল যে আমি বসে যাব না। তাই একটা ফর দ্য টাইম বিং আমি একটা গ্রুপ থিয়েটার করেছিলাম, আমার নামেই করেছিলাম ছত্রছায়া বলে। সেখানে অনেক সদস্য ছিল, আমরা অনেক শো করেছি, কালচারাল শো, পুরোটাই আমি দেখাশোনা করতাম, সঙ্গে হয়তো আরো কেউ কেউ ছিল। তো তারপরে যেটা হলো যে আমি ওটা করানোর জন্য বন্ধ হয়ে যাওয়ার পরও রিহার্সাল সব আমি বন্ধ করে দিলাম, কিন্তু এটা ঠিক যে আমার অভ্যেসটা রয়ে গেছে। আমি কোথাও গেলে বন্ধুদের সাথে ডাকলেই চলে যাই। আমি বাড়িতে সময়টা একটু কম দিই, ট্রেনে বাড়িতেও খুব একটা মানে বাড়ির লোকেদের একটা কমপ্লেন আছে যে তুমি বাড়িতে আমাদের খুব কম দাও, তাহলে দুটো দিক সামলানো একটু মুশকিল হয়ে যায়। কিন্তু আমি এটাকে নিজেকে এনগেজ রাখতে চাই সমস্ত কিছু, যার জন্য আমার চেহারার মধ্যে কখনো ওই জিনিসটা আমি আসতে দিইনি যে লোকে আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি হলো, মন খারাপ কি। সবসময় আমি থাকি যেন একটু হাসি খুশি থাকতে পারি, আমি একটু এনার্জি পাই, লোকের সাথে কথা বলে ইন্টারাকশন করতে আমার খুব ভালো লাগে। তো সেগুলো আমি এখনো চালু রেখেছি, জানি না যতদিন বেঁচে থাকবো এটাই রেখে দেবো। সেটা অনেকেরই নজর কেড়েছে যে তুমি কি করে এত চেয়ারফুল থাকো। তো আর হয়তো আমার শারীরিক অসুখ বিসুখ থাকতে পারে, সেটা তো অন্য ইস্যু হয়ে গেল, আমি ওষুধপত্র খাই। কিন্তু আমি সবসময় চাই যেন আমি অলওয়েজ অন দ্য মুভ, আমি সবসময় বসে থাকবো না, আমি কিছু করব। অবশ্যই হবে মন থেকে মানুষ কিছু চাইলে এটা অবশ্যই একদম। পাওয়া যায়। আর একটা কথাই আছে, বয়স বাড়ে বাড়ুক, মনের বয়স মনের বয়স বাড়তে দিও না। আমার তো ভীষণ ইচ্ছে, আমার পরবর্তী একটা খুব মানে একটা গোয়েন্দা থ্রিলার এরকম একটা ছবি করার ইচ্ছে। আমি শিবাজিদাকে বলেছি, আমার খুব ইচ্ছে শিবাজিদাকে একটা দারুণ কর্নেল টাইপ চরিত্র আমার দেওয়ার খুব ইচ্ছে আছে। জানি না আমার সেই সৌভাগ্য হবে কিনা। আমি বিশ্বাস রাখি অবশ্যই আমি শিবাজিদাকে নিয়ে কাজ করতে পারবো, খুব তাড়াতাড়ি আমার নতুন প্রজেক্ট শুরু করতে পারবো। আর আজকে শিবাজিদা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তোমার এত অমূল্য সময় বার করে শিল্পী ক্রিয়েশনস কে তার দর্শকদের সময় দিয়েছো। তোমার এত সুন্দর কথাবার্তা যেগুলো আমাদের ইন্সপায়ার করে, সেগুলো তুমি আমাদের মধ্যে শেয়ার করেছো। তোমাকে অনেক ধন্যবাদ আর নমস্কার। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।